বিশ্বাসঘাতকের দল। একটু পর আহমেদ নুরার ফোনে তার সাথে একটা সেলফি তুলে নিবে। তাদের এসব কাহিনী দেখে রোজার মাথায় আগুন ধরে যাচ্ছিল। শেষমেশ রোজা একবার বলল, অহনা কাউকে বলে দাও যে এটা তার নিজের বাড়ি না, যে পায়ের ওপর পা তুলে এখানেই বসে থাকবে। আহমেদ রোজার কথা শুনে ভ্রু কুঁচকালো। অহনা ইঙ্গিতটা বুঝতে পেরে বলল, ম্যাম, আমরা ডাইনিংয়ে গিয়ে একেবারে বসি, সোফায় স্যার বসে থাকুক। আহমেদ সাথে সাথে বলল, আরে তোমরা গিয়ে বসবে কেন? এখনও কি খাওয়া দাওয়া হবে নাকি? আর অহনা, তুমিও কাউকে একটু কষ্ট করে বলে দাও যে আমার মামুনি অনেক বড় লোক, তার এখানে একটা সোফা নেই, অনেকগুলো সোফা আছে, খালি সোফাগুলোতে কেউ বসতে পারে। কেউ বসলে আমি মাইন্ড করবো না। বলেই আহমেদ একটু সাইড করে বসলো। রেগে মেগে রোজা কিছু বলতে নেয়, সেখানেই রাজিয়া রহমানের ঘটে। সবাইকে এখানে দেখে এসে বলে, অবশেষে তোমরা চলে এসেছো। তোমাদের জন্য অপেক্ষা করতে করতে তো আমার খাবারই ঠান্ডা হয়ে গেল। রাজিয়া রহমানকে দেখে রোজা আহমেদের কথাটা ভুলে গেল। মুচকি হেসে তার সামনে এসে দাঁড়ালো। কেমন আছো মামনি? রাজিয়া রহমান অভিমানী কণ্ঠে বলল। তুই আর ভালো থাকতে দিলি কই? রোজা মুচকি হাসলো, তারপর বলল, এতদিন পর এসেছি, একটু আদর যত্ন করবে না? এমন অভিমান করে থাকবে? রাজিয়া রহমান ফিক করে হেসে ফেললেন। রোজাকে বুকে টেনে নিলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, নাহিদকে বলল, আন্টি, আপনি সবসময় এই কথাটা কেন বলেন বলেন তো? রাজিয়া রহমান হেসে বলল, রোজা তো আর যেই সেই কাজ করে না, জীবন মরণের মাঝে কাজ করে। কখন কি হয়ে যায় কোনো গ্যারান্টি আছে? সব সময় কতটা ভয় থাকি আমি ওকে নিয়ে। অহনা এবার অনুমতি নিয়ে আসলো রাজিয়া রহমানের সামনে আর বলল, এই যে মামুনি, এই মেয়েটা আমাদের নতুন মেম্বার, নাম হলো নুরা। রাজিয়া রহমান এমনিতেই অনেক মিশুক, নূরকে দেখে তার বেশ পছন্দ হলো। এরপর সবাই মিলে আরো অনেকক্ষণ আলাপ করলো। নুরার সাথে ইতিমধ্যে রাজিয়া রহমানের অনেক কিছু হয়ে গেল। এরপর রাজিয়া রহমান কিছু একটা ভেবে সবাইকে বলল, রোজা, তোরা এখানে একটু বস, আমি একটু রান্নাঘরে যাই। নোরাকেও নিয়ে যাই, ওর সাথে আরো গল্প করব। নুরাও বেশ খুশি হলো। এদিকে কথাটা শোনা মাত্রই নাহিদের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। সে তার পা দিয়ে অহনার পায়ে একটা টোকা দিল। এরপর ইশারা করে কিছু একটা বোঝালো। অহনা ইঙ্গিতটা ধরতে পেরেই, ও হ্যাঁ আন্টি, আমিও আপনাদের সাথে অনেক গল্প করব, অনেক দিন ধরে গল্প হয় না। কি বলিস নাহিদ? আমরা আন্টির সাথে জমিয়ে গল্প করব, আর আন্টিকে রান্নাতেও সাহায্যও করব। নাহিদ বলল। হ্যাঁ অবশ্যই, চলুন আমরা যাই। তারপর রোজাকে উদ্দেশ্য করে নাহিদ বলল, ম্যাম, আপনি এখানে সোফায় বসুন, আমরা আসছি। আর এমনিতেও আপনি সারাদিন দৌড়াদৌড়ি করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন, এখন একটু বসে বিশ্রাম করুন। রাজিয়া রহমান যেন বেশ চালাকির সাথে করে ফেলতেন তাদের মনোভাবটাই। নাহিদের কথা শুনে মাত্রই কেউ এখানে এক মিনিটও থাকলো না। সবাই দুম করে উধাও হয়ে গেল। রোজা নিজের মতামত প্রকাশ করার সময় পেল না। রোজাও তো কম চালাক না, তাদের চালাকিটা বেশ ভালো করেই ধরতে পেরেছে সে। মনে মনে সে বলল, দুধ কলা দিয়ে কালসাপ পুষে রেখেছি। রোজা আর চোখে আহমেদের দিকে তাকালো। আহমেদ একটু সাইডে গিয়ে বসলো এবং রোজাকে উদ্দেশ্য করে বলল, সোফাতে বসতে পারো। রোজা ভ্রুকুচকে তাকালো। তার দৃষ্টি দেখে আহমেদ বলে ওঠে, আমার পাশে বসতে বলিনি, আমার সামনের সোফাতে বসো। আহমেদের দিকে এক নজর তাকিয়ে ভয়ে চুপচাপ সোফায় এক কোণে বসে পড়ল। আসলেই রোজা অনেক ক্লান্ত ছিল, এই কারণে কোনো কথা বলতে ইচ্ছে করছে না। মনে মনে পণ করলো এই লোকটার সাথে একটা কথাও বলবে না। কিছুক্ষণ পর
রোজা হঠাৎ আহমেদের দিকে এক নজর তাকালো। আশ্চর্যের বিষয় এই যে আহমেদ তার দিকেই তাকিয়েছিল। রোজা তাকালেও আহমেদের চোখ সরায় না। কিছু মুহূর্তের জন্য তাদের চোখে চোখ পড়ে, যেন সময় থেমে যায়। কিন্তু এই মুহূর্তে দ্রুত পেরিয়ে রোজার মুখে কঠোর এক রাগী অভিব্যক্তির দেখা। কিছু মুহূর্তের জন্য তাদের চোখে চোখ পড়ে, যেন সময় থেমে যায়। কিন্তু সেই মুহূর্ত দ্রুত পেরিয়ে রোজার মুখে কঠোর এক রাগী অভিব্যক্তি দেখা যায়। চোখে ঝলকানো রাগ, ঠোঁটের কোণে চিলকানো, যেন চিরকাল তাকে অপছন্দ করতেই শিখেছে। কিছুটা হতবুদ্ধি হয়েও আহমেদ নিজের জায়গা ছেড়ে নড়ে না, বরং সেই একই অবজ্ঞার ভঙ্গিতে তাকিয়ে থাকে রোজার দিকে। রোজার মুখে পরিষ্কার রূপ আর অভিমানের ছাপ। অনেক বছর আগে তারা দুজনেই একে অপরের জীবন ছিল, অথচ অতীত। কিন্তু দুজনে মনে এক মুহূর্তেই সব পুরনো স্মৃতি ভেসে উঠল। রোজার মনে এতটাই তপ্ত যেন সে এখনই কিছু বলতে চায়, কিন্তু নিজের ভেতরকার অনুভূতি চেপে ধরে। আর ভেতরে যত রাগ, অভিমান সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আহমেদের শান্ত নির্বিকার মুখ দেখে। যতই সে বাইরে বলুক আহমেদের ঘৃণা করে, কিন্তু সত্য হলো এই যে সে এখনো এই মানুষটাকে পাগলের মতো ভালোবাসে। তার হৃদয় বলছে এইমাত্র আহমেদের কাছে ছুটে গিয়ে তাকে চাপটে ধরতে, কিন্তু মস্তিষ্ক এবং বিবেক বাধা দিচ্ছে। মস্তিষ্ক মনে করিয়ে দিচ্ছে তার সেই অতীতের কথা, বিবেক স্পষ্ট করে বলে দিচ্ছে কোনো একজনের স্বার্থপরতার কথা। একটা অদৃশ্য টান দুজনকেই একে অপরের দিকে আকর্ষণ করছে, অথচ মুখে সেটা প্রকাশ করতে পারে না কেউই। তাদের মধ্যে ছড়িয়ে থাকা আবেগের সেই গোপন প্রবাহ এখন তাদের শাসন করছে, কিন্তু মুখে বেরোনোর ভাষা নেই। ঘরে এক ধরনের নীরব টানপোড়েন, চুপচাপ তবু তীব্র, গভীর আর অসমাপ্ত। কিছুক্ষণ পর রোজা মুখে এক ধরনের ব্যঙ্গের হাসি এনে বলে, আজ এখানে না আসলেও পারতেন আপনি মিস্টার সাদ আহমেদ। আহমেদও মুচকি হেসে কাঁধ ঝাঁকিয়ে নির্বিকার গলায় জবাব দেয়, কেন? পুরনো অনুভূতি জেগে উঠছে। রোজা ফট করে তাকালো আহমেদের চোখের দিকে, আবার সময়ের মধ্যে চোখ ফিরিয়ে আনলো। আহমেদের চোখের দিকে সে আগে থেকেই কোনোভাবে তাকাতে পারে না। এরপরে রোজা বলল, অনুভূতি বলতে কোনো জিনিস আমার নেই। একরকম একসময় ছিল, কিন্তু এখন কোনো ধরনের অনুভূতি আমার মনের মধ্যে নেই। আহমেদ নির্বিকার চোখে তাকিয়ে রইল রোজার দিকে। আমারও নীরবতা বিরাজ করলো সেই স্থানে। রান্নাঘরে সমস্ত তরকারির বাটি ঠিক করছেন রাজিয়া রহমান। তার পাশাপাশি হাতে হাতে কাজ করে দিচ্ছে নোরা ও অহনা। নাহিদ এক পাশে বসে বসে আপেল খাচ্ছে। হুটহাট রাজিয়া রহমান বলে উঠলেন, সে কি, আমি তো খেয়ালই করিনি। রিয়াদ কেন নেই রে? ও তোদের সাথে আসেনি? নাহিদ আপেলে কামড় বসিয়ে বলে, না আন্টি, আমাদের সাথে আসেনি। আসলে এই কেসের কাজ ছিল তো, চিন্তা করবেন না। আসার সময় ওকে ফোন দিয়েছিলাম, এখনই চলে আসবে হয়তো। বলতে না বলতে রিয়াদ এসে হাজির হলো রান্নাঘরে। এসেই রাজিয়া রহমানকে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো চলে এসেছি। ভালো আছি বাবা, তোমারই অপেক্ষায় ছিলাম। এসো বসো। রিয়াদ একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, ব্যাপার কি আন্টি? ড্রয়িং রুমে দেখলাম আহমেদ স্যার এবং ম্যাম চুপচাপ বসে আছে, কোনো কথাবার্তা নেই। দেখে যেন মনে হচ্ছে শোক দিবস পালন করছে। নাহিদ একটা শ্বাস ফেলে বলল, ভাবলাম একা রেখে আসলে একটু কথাবার্তা হবে, তা না, বসে বসে শোক দিবস পালন করছে। বসে বসে ঝগড়া করলেও তো হয়। সমস্ত রান্না করা তরকারি সাজিয়ে রাজিয়া রহমান একটু স্বস্তির শ্বাস ফেলে চেয়ারে বসলো। বললেন, হঠাৎ করেই নোরা বলে উঠল, আচ্ছা আন্টি, একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন না। রাজিয়া রহমান বলেন, হ্যাঁ মা বলো, কিছু মনে করবো কেন? বলো কি বলবে। নাহিদ ও রিয়াদ উৎসুক হয়ে তাকিয়ে রইল নোরার প্রশ্ন শুনে। নোরা বেশ অস্বস্তি নিয়ে রইল। না মানে আসলে আহমেদ স্যার এবং ম্যাম। এটুকু বলতেই রাজিয়া রহমানের মুখ কালো হয়ে যায়। অহনাও একটু অপ্রস্তুত হয়ে পড়ে। নোরা বলতে থাকে, আসলে স্যার এত অনেক ভালো মানুষ, স্যারের মতো মানুষ হয় না।
মিডিয়াতেও যেমন সবার কাছে উনি অনেক সমৃদ্ধ, তার থেকেও বেশি বাস্তব জীবনে উনি অনেক বেশি অমায়িক। তাও কেন ম্যাম স্যারকে পছন্দ করে না? আর অহনাপুর কাছে শুনলাম ম্যাম আর স্যার নাকি আগে অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন কি এমন হয়েছে যে এমন হয়ে গেল? নাহিদ হাতে থাকা আপেলটা সাইডে রেখে বলল, গুড কোয়েশ্চেন ওরা। এটা আমারও খুব জানতে ইচ্ছে করে, কিন্তু ম্যামকে কখনো বলার সাহস হয়নি। রিয়াদও বলল, হ্যাঁ আন্টি, বিষয়টা আমারও খুব জানতে ইচ্ছে করে। আসলে হয়েছিলটা কি? এই অহনার বাচ্চা সব জানে, কিন্তু আমাদেরকে বলে না। অহনা অপ্রস্তুত হয়ে পড়ল। না ম্যাম, আমাকে তেমন কিছু বলেনি। ম্যামকে আমি 3 বছর ধরে চিনি। এই 3 বছরে যা যা হয়েছে তা আমি সব কিছুই জানি, কিন্তু এর আগে অতীত সম্পর্কে আমি কিছুই জানি না। শুধুমাত্র ম্যাম আমাকে একদিন বলেছিল যে ম্যাম নাকি স্যারের সাথে সম্পর্ক ছিল, সেটা মনে হয় ভার্সিটি লাইফে। কিন্তু এরপরে কি হয়েছে ম্যাম এই বিষয়ে কাউকে কিচ্ছু বলেনি। রাজিয়া রহমান সবার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, সে তো অনেক বড় কাহিনী। নোরা স্বভাবতই অনেক বেশি চঞ্চল, তাই এই বিষয়ে সে কোনো রকম ভনিতা না করে বলল, অহনা, রিয়াদ এবং নাহিদও সহমত পোষণ করলো। তারাও শুনতে চায় আসলে ঘটনাটা কি। রাজিয়া রহমান বলে উঠল, না না, আমি এগুলো বলতে পারবো না। এখন আমার সে অতীতের কথা আর মনে করতে ইচ্ছে করছে না। কিন্তু বাকিরা মানল না। রাজিয়া রহমান প্রথমে রাজি না হলেও সবার জোরাজুরিতে তিনি বলতে রাজি হলেন, আচ্ছা, আমি তোমাদের বলবো, কিন্তু তোমাদের কথা দিতে লাগবে। আমি যে তোমাদের সব বলেছি, এটা এখনই আহমেদ ও রোজাকে বলবে না। সবাই রাজিয়া রহমানের কথায় রাজি হলো। একটা বড় দীর্ঘশ্বাস ফেলে তিনি বলতে শুরু করলেন, এই গল্পটা জানতে হলে তোমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে ঠিক 4 বছর আগে, যখন আহমেদ এবং রোজা একে অপরকে চিনত না। অতীত 4 বছর আগে। আহমেদের আগে তোমাদের আগে জানা দরকার রোজার অতীতটা। তোমরা এখন যেভাবে রোজাকে দেখছো, রোজা আসলে এমন ছিল না, সে অনেক ভিন্ন ছিল। এখন তোমরা যে রোজাকে দেখছো সে অনেক কঠিন ব্যক্তিত্বের, কিন্তু আগে বরং সে অন্যান্য মেয়েদের থেকে একটু বেশিই নরম ছিল। রোজার পরিবারটা অনেক মধ্যবিত্ত ছিল। রোজার মা একজন হাই স্কুলের টিচার ছিল। রোজার যখন 12 বছর বয়স তখন তার মা অ্যাক্সিডেন্টে মারা যায়। তার বাবা রমজান ইসলাম একজন গাড়ির ড্রাইভার ছিল। কোনো এক কারণে তার বাবাও প্যারালাইজড হয়ে যায় এবং তার 2 পা একদম অচল হয়ে যায়। রোজা তার বাবা মার একমাত্র সন্তানই ছিল। যখন রোজার বাবা এরকম অচল হয়ে গেল, তখন মাত্র 17 বছর বয়সেই রোজাকে পুরো পরিবারের হাল ধরতে হয়েছিল। পুরো পরিবার বলতে তো শুধু একমাত্র তার বাবাই ছিল। তার বাবার খরচ চালানো, ঔষধপত্র, তার নিজের পড়াশোনা, খাওয়া দাওয়া সবকিছুই মিলিয়েই রোজার অনেক কঠিন জীবন যাচ্ছিল। সে তবু হার মানেনি। তোমরা হয়তো একটা কথা জানো না, রোজা অনেক ভালো গান পারে। শুধুমাত্র আহমেদই না, রোজাও অনেক ভালো গান করতে পারে। সে মাঝে মাঝেই এই গান গেয়ে টাকা উপার্জন করেছে, কিন্তু কোনো রকম বড় সিঙ্গারের স্বপ্ন দেখেনি। বিভিন্ন ক্লাব, বার, রাস্তাঘাট অথবা ছোট ছোট অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, এসবে গান গেয়েই রোজা টাকা উপার্জন করেছে। এছাড়াও রোজার বাবার কিছু জমি ছিল গ্রামে। সে জমিতে রোজা তার চাচাদের সাহায্য নিয়ে অনেক ফসল লাগিয়েছিল। ফসল খুব একটা লাভ না করলেও লস হয়নি, সেখান থেকে কিছু টাকা আসতো। তবে এই সমস্ত কিছু দায়িত্ব একমাত্র রোজার উপর ছিল। কিন্তু যত দিন যাচ্ছিল ততই রোজার পড়াশোনা খরচ, তার বাবার ঔষধ বেড়েই চলেছিল, যেটা রোজার পক্ষে চালানো অসম্ভব ছিল। যখন ভার্সিটিতে ভর্তি হলো তখন সে আরও বেশি সমস্যায় পড়তে থাকলো। অনেক বাধা বিপত্তি পেরিয়ে সে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। রোজা একজন বান্ধবী ছিল, নাম হলো হুমায়রা। হুমায়রা তেমন একটা বড়লোক ছিল না, সেও রোজার মতো মধ্যবিত্ত ছিল।
আসলে রোজার টাকা না থাকার কারণে তার কোনো রকম ভালো বন্ধু বান্ধব ছিল না। জানোই তো আজকাল টাকাই সব। যাই হোক, তো এমন করে একদিন ভার্সিটিতে সেমিস্টারের ফিস চাওয়া হলো, যেটা রোজা পক্ষে দেওয়া খুবই অসম্ভব ছিল। ভার্সিটির ফিস জমা দেওয়ার তারিখের আগের দিন, যেটা ছিল রোজার জীবনের এক নতুন মোড়। সোনালি সকালে রোজা ভার্সিটি বারান্দায় বসেছিল। সে সময় হুমায়রা আসলো, তার কাঁধে হাত দিয়ে বলল, কি ব্যাপার, মন খারাপ কেন? রোজা চিন্তিত স্বরে বলল, সেমিস্টারের ফিস চেয়েছে, শুনেছিস? হুমায়রা একটা শ্বাস ফেলে বলল। হুম, শুনেছি। রোজা আবারও একইভাবে বলল, 15,000 টাকা। আমি এত টাকা কোথায় পাবো? এই মাসের শেষে আমি এত টাকা এখন কোথায় পাবো বলতো? মাসের শুরুতে বাবার ঔষধে অনেক খরচ হয়ে গেছে। গ্রামে থেকে চাচা এখনো ফসল বিক্রি করে টাকাটা পাঠায়নি। আমি এখন এর মধ্যে এত টাকা কোথায় পাবো বল? হুমায়রা বলল, আমার কাছেও টাকা নেই জানিস, না হলে আমি তোকে দিতে পারতাম। আমি নিজেই চিন্তায় আছি। মা অনেক কষ্ট করে ধার দেনা করে 15,000 টাকা দিয়েছে। আগামী মাসে চলতে খুব কষ্ট হবে আমাদের। রোজা হাত কচলাতে কচলাতে বলল, আমি কি করব বলতো? সেমিস্টারের টাকাটা না দিলে এখন এক্সামে বসতে দেবে না। হুমায়রা কিছু বলতে পারল না, চুপ রইল। সেই রাতে রোজার একটুও ঘুম হয়নি। সারা রাত টাকা কোথায় পাবে এই চিন্তায় সে অস্থির হয়ে যাচ্ছিল। অনেক চিন্তা ভাবনা করেও সে কোনো উপায় খুঁজে বের করতে পারল না। অজান্তেই তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রোজা কোনো রকম উপায় না পেয়ে শেষে একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়ে বসলো। বিশ্ববিদ্যালয়ের একটা মেঘলা সকাল। প্রতিদিনের মতো হাজারো ছাত্রছাত্রী ছুটছে। কারো ক্লাস আছে, কারো ল্যাব, আর কারোর সামনে সেমিস্টারের ফি জমা দেওয়ার কঠিন বোঝা। এই চাপে আজ রোজা পুরোপুরি ভেঙে পড়েছে। টাকা নেই বাড়িতে, জানবারও উপায় নেই, জানাবারও উপায় নেই। কতদিন যে সে খাবারের পয়সাও ঠিকমতো জোগাড় করতে পারছে না। মাথায় শুধু একটাই চিন্তা, এই দারিদ্র্য, অপমান, অসম্পূর্ণতা থেকে মুক্তি পাওয়া। একটা মুহূর্তের জন্য মনে হলো সব সমস্যার সমাধান হতে পারে যদি সে শেষটা বেছে নেয়। ভার্সিটির মূল ফটকের পাশে বড় সিঁড়িটার দিকে তাকিয়েছিল রোজা, যেন সেটা তার জীবনের শেষ পথ। আর সেই পথের শেষে একটা গভীর অন্ধকার। রোজার চোখে পানি, বুকের ভিতরটা শূন্য হয়ে গেছে। ফি জমা না দিতে পারলে আর পড়াশোনা করতে পারবে না। স্বপ্নগুলো একে একে ভেঙে যাবে। পৃথিবীটা যেন ধীরে ধীরে ছোট হয়ে আসছে তার সামনে। পা দুটো কাঁপছে, হাত দুটোও যেন আর শক্তি পাচ্ছে না। নিঃশব্দে ফিসফিসিয়ে বলল, আর পারছি না, আমি ক্লান্ত। ঠিক তখনই দূর থেকে একজন ছেলে তাকে লক্ষ্য করলো। হ্যাঁ, সেই হলো আহমেদ। সেও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু রোজাকে সে আগে কখনো দেখেনি। আজ হঠাৎ কেন যেন তার চোখ আটকে গেল রোজার দিকে। রোজার দৃষ্টি, তার অবস্থা দেখে আহমেদের মনে কিছু একটা সন্দেহ হলো। যেন কষ্টে ভেঙে পড়েছে মেয়েটা। তার হাবভাব মোটেই ঠিক লাগছে না তার। রোজা যখন ফটকের সিঁড়ির কিনারায় দাঁড়িয়ে এক পা সামনে বাড়াচ্ছিল, তখনই আহমেদ বুঝতে পারল আসলে রোজার মনোভাবটা কি। আহমেদ বলে উঠল, শিট, এই মেয়ে ওখানেই দাঁড়াও। আর এক মুহূর্ত দেরি না করে আহমেদ দ্রুত গতিতে ছুটে গিয়ে রোজার হাতটা ধরে ফেলল। টেনে নিয়ে এলো রোজাকে। রোজা হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন, ছাড়ুন আমাকে। আমি আর বেঁচে থাকতে চাই না, ছেড়ে দিন। আমাকে কেন ধরেছেন? ছাড়ুন। এই মেয়ে কি করতে যাচ্ছিলে তুমি? আহমেদের কণ্ঠে হতবাক হওয়ার সাথে সাথে রাগও ছিল। রোজা চমকে উঠে তার দিকে তাকালো, তার এক হাত ধরে থাকা সুদর্শন পুরুষের দিকে। রোজার চোখে নীরবতার সঙ্গে মিশেছিল হতাশা আর অসহায়ত্ব। আমাকে ছেড়ে দিন। কাপা গলায় বলল রোজা। রোজার কথায় আহমেদ যেন আরো বেশি রেগে গেল। সে রোজার হাতটা আরো বেশি জোরে চেপে ধরে বলে উঠল, এই মেয়ে পাগল হয়ে গেছো নাকি তুমি? এদিকে তাকাও। দেখে তো তোমাকে এই ভার্সিটির মনে হচ্ছে। কি করতে যাচ্ছিলে? হ্যাঁ,
মাথা ঠিক নেই নাকি? আহমেদের ধমকে রোজা একটু কেঁপে উঠল। এরকম অচেনা অজানা ব্যক্তির ধমক তার কাছে একটু বেশি ভয়ানক মনে হলো। রোজা তার চেপে ধরে থাকা হাতটার দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল। হাতে ব্যথা লাগছে তো, ছেড়ে দিন। আহমেদ ব্যঙ্গ করে বলল, ওখান থেকে পড়ে গেলে ব্যথা লাগতো না? মরে গেলে ব্যথা থাকতো না? সাথে সাথেই বলেই রোজা চুপ হয়ে গেল। তার ভীষণ রকম কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টায় আছে সে। আহমেদ আবারও রেগে জোরে বলে উঠল, তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? একবারও ভেবেছো কি হতে পারতো? এটা সমাধান নয়। তুমি কি ভুল করতে যাচ্ছিলে? তুমি নিজের জীবনের কতটা মূল্য সেটা কি একবারও ভেবেছো? নিজের জীবনের মূল্য নেই তোমার? মরার খুব শখ? রোজা কোনো উত্তর দিচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পর সে তার কান্না আটকাতে ব্যর্থ হলো। হু হু করে কাঁদতে শুরু করলো সে। অঝরে পড়তে থাকলো এতদিনের জমিয়ে রাখা চোখের পানি। রোজার চোখে পানি দেখে আহমেদ যেন একটু নরম হলো। ছেড়ে দিল চেপে ধরে থাকা রোজা হাতটা। নিজেকে একটু ধাতস্থ করে আহমেদ নরম কণ্ঠে জিজ্ঞেস করলো। নাম কি তোমার? রোজা চোখের পানি মুছে আহমেদের দিকে এক পলক তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল। রোজা। আহমেদ একবার রোজাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল। পুরো নাম? রোজা এবারও হাত কচলাতে কচলাতে বলল। আফরোজা জেরিন রোজা। আহমেদ এবার ফটাফট প্রশ্ন করতে থাকলো। কোন ইয়ারে তুমি? কোন ডিপার্টমেন্ট? বাসা কোথায় তোমার? বাবা কি করে? এতগুলো প্রশ্ন এক সেকেন্ডের মধ্যে রোজার এবং কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে গেল। সে তার ভেজা চোখের পাপড়ি নাড়িয়ে দুবার পলক ফেলল, যেন তার উপর প্রান্তে বিস্ময়কার কিছু আছে। রেস্টুরেন্টের টেবিলের এক প্রান্তে কাচুমাচু করে বসে রয়েছে রোজা, অপর প্রান্তে তার দিকে স্থির চোখে তাকিয়ে রয়েছে আহমেদ। দেখে যেন মনে হচ্ছে রোজা চুরি করতে গিয়ে আহমেদের কাছে ধরা খেয়েছে। রোজা ক্ষণে ক্ষণে আবার এক পলক করে আহমেদের দিকে তাকাচ্ছে। সে আসলে আহমেদের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছে। আহমেদ দ্বিতীয়বারের মতো জিজ্ঞেস করলো। কি হলো, বলছো না কেন? রোজা মাথা নিচু করে বলল। কি বলবো? আহমেদ স্থির কণ্ঠে বলল। রোজা তাৎক্ষণিকভাবে বলে উঠল। না না না, তা হবে কেন? আহমেদ বুঝতে পারল যে মেয়েটা বেশ ভালোই বোকা শোকা, অনেক সহজ সরল মেয়ে সে। এই কারণে আহমেদ তার কঠিন ব্যক্তিত্বটাকে লুকিয়ে রেখে আরেকটু নরম হয়ে বলল। কি হয়েছে? রোজা চোখ তুলে তাকালো। আহমেদ আবার বলল। কি এমন হয়েছে যে আত্মহত্যা করতে গিয়েছিলে? রোজা এবার উপায় না পেয়ে সমস্ত ঘটনা খুলে বলল আহমেদকে। যদিও একজন অচেনা ব্যক্তিকে এভাবে সব বলতে তার অস্বস্তি হচ্ছিল, কিন্তু না বলে উপায় নেই। আহমেদ তার সিনিয়র, ভার্সিটিতে সিনিয়রকে সম্মান করা বাধ্যতামূলক। কিছুটা ভয় নিয়েই রোজা সমস্ত ঘটনা খুলে বলল আহমেদকে। সবকিছু শুনে আহমেদ কিছুক্ষণ তাকিয়ে রইল রোজার দিকে, তারপর বলল। কত টাকা লাগবে? রোজা একটু সময় নিয়ে বলল। 15,000। আহমেদ তার পকেটে হাত ঢোকালো মানিব্যাগ বের করার জন্য। রোজা বিষয়টা বুঝতে পারল না। আহমেদ তার মানিব্যাগ থেকে 5,000 টাকা নিয়ে এগিয়ে দিল রোজার দিকে। রোজা একবার টাকাটার দিকে তাকালো আর একবার আহমেদের দিকে তাকালো। আহমেদ ইশারা করে রোজাকে টাকাটা নিতে বলল। রোজার তাও চুপ রইল। আহমেদ এবার বলে উঠল। রোজা তাৎক্ষণিক হাত নাড়িয়ে বলে উঠল। আপাতত এই 5,000 টাকা রাখো, বাকি টাকাটা বিকেলবেলা দিয়ে দেবো তোমাকে। এখন আমার কাছে টাকা নেই, বাড়িতে আছে। না না না, টাকা লাগবে না। আপনি আমাকে টাকা কেন দিচ্ছেন? আহমেদ চোখ রাঙিয়ে বলল। নিতে বলেছি নেবে, এত কথা কিসের? নাও।
রোজা চিন্তায় পড়ে গেল। সে কোনোভাবেই এইভাবে তার সিনিয়রের কাছ থেকে টাকা নিতে পারবে না। আহমেদ এবার বলল, তুমি টাকাটা নিবে নাকি তোমাকে ভার্সিটি থেকে রাস্ট্রিগেট করার ব্যবস্থা করব? রোজা এবার ভয় পেল। কি আজব লোক রে বাবা, টাকা নিতে বলছে, আবার না নিলে ভার্সিটি থেকে বের করে দেওয়ার ভয় দেখাচ্ছে। রোজা কোনো উপায় না পেয়ে কাঁপা কাঁপা হাতে আহমেদের বাড়িয়ে দেওয়া টাকাটা নিল। আহমেদ মানিব্যাগ পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, বিকেলবেলা ভার্সিটির বাইরে অপেক্ষা করবে। বলে আর এক মুহূর্ত থাকলো না সে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল, কিন্তু বের হওয়ার আগে আর একবার মুখ ঘুরিয়ে বলে উঠল, বিকেলবেলা যদি তোমাকে ভার্সিটির বাইরে না পাই তাহলে মনে করো কাল থেকে আর আসতেই হবে না, ভার্সিটিতে আসা বন্ধ তোমার। রোজা একটা শুকনো ঢোক গিলল। আহমেদের প্রস্থানের পর রোজা তার হাতের মুঠোয় মুচড়ে থাকা টাকাটার দিকে তাকালো। প্রথমে একটু অস্বস্তি হলেও পরে মনের মধ্যে এক ভালো লাগা কাজ করলো তার। একটা মানুষ ঠিক কতটা ভালো হলে এভাবে কাউকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করতে পারে, তাও আবার একটা অচেনা মেয়ের জন্য। রোজা সযত্নে টাকাটা তার ব্যাগে ঢোকালো। এরপরে তাকিয়ে রইল আহমেদের চলে যাওয়ার দিকে। ঠিক এইভাবেই দেখা হয়েছিল আহমেদ ও রোজার। এটাই ছিল তাদের প্রথম দেখা। এভাবেই শুরু হয়েছিল তাদের জীবনের এক নতুন সূচনা, এক নতুন প্রণয়ের গল্প। কি হলো আন্টি, চুপ করে গেলেন যে? তারপর বলুন। বর্তমান উৎফুল্লে বলে উঠল নাহিদ। রাজিয়া রহমান হুশে এলেন আর বললেন, আরও বলতে হবে? অহনা বলে উঠল, অবশ্যই আন্টি, কি যে বলেন না, এখনও তো আসল কাহিনী শুরু হলো না। রাজিয়া রহমান বললেন, এই গল্প শুরু করলে আজ রাত শেষ হবে না, সারা রাত লাগবে শেষ করতে। রিয়াদ একটু চিন্তিত হলো। কথা সত্যি, তারপর বলল, আচ্ছা আন্টি, আজ যদি আমরা আপনার বাসায় থাকি তাহলে কোনো প্রবলেম হবে? রাজিয়া রহমান বললেন, না, একদম প্রবলেম হবে না, কিন্তু রোজা তোমাদেরকে থাকতে দেবে কি? নাহিদ বলল। সেটা আপনি আমাদের ওপর ছেড়ে দিন আন্টি। এর মধ্যেই রোজা হাঁক ছুড়ল। কি হলো মামুনি, তাড়াতাড়ি করো প্লিজ, বাড়িতে যেতে লাগবে। নোরা বলল, না মামুনি, দিও না, আমি মাছের মাথা নেব না, যার পছন্দ তাকেই দাও। রাজিয়া রহমান সবাইকে খেতে দিল। খাওয়ার এক পর্যায়ে রাজিয়া রহমান যখন মাছের মাথাটা রোজার প্লেটে তুলে দিতে চাইল, তখন রোজা বলে উঠল, কি ব্যাপার মামুনি, তুমি আমাকে মুরগির কলিজাটা কেন দিয়েছো? যার পছন্দ তাকে দিতে পারতে। বলতে বলতেই আহমেদ নিজের প্লেট থেকে কলিজার টুকরোটা রোজার প্লেটে দিয়ে দিল। রোজা ভ্রু কুঁচকে তাকালো আহমেদের দিকে। আহমেদ এবং রোজার এসব কাণ্ড দেখে সবাই মুচকি হাসলো। এদিকে নোরার তো পেটের মধ্যে খাবারটাও যাচ্ছে না। সে তো অস্থির হয়ে আছে সেই অতীতের কাহিনী শোনার জন্য। একটু পর অহনা বলে উঠল, ম্যাম, আজ আমরা এখানেই থাকবো ভাবছি। রোজা খাওয়া থামিয়ে বলল। কোন দুঃখে? রিয়াদ চোখের ইশারা করতেই রাজিয়া রহমান বলে উঠল, আমি থাকতে বলেছি তাই। একদম ওদের কিছু বলবি না রোজা, আজ আমার খুব একা একা লাগছে। তোকে থাকতে বললেও তো থাকবি না, কাজের বাহানা দেখাবি। ওর অন্তত আমার সাথে। রোজা কিছু বলল না। অহনা বলে উঠল, ম্যাম, ভোর হলেই চলে যাব সত্যি? রোজা এইবার ছোট করে বলল, ঠিক আছে, সকাল 6টার আগেই ফ্ল্যাটে চলে আসবে। আহমেদ এবং রোজা চলে যাওয়ার পর নাহিদ, অহনা, রিয়াদ, নুরা তারা চারজনই রাজিয়া রহমানকে ঘিরে বসেছে। বারান্দায় মাদুর বিছিয়ে দিয়ে রাজিয়া রহমান মাঝখানে বসে আছে এবং তাকে গোল করে ঘিরে ধরে রেখেছে তারা। অহনা এবার উৎসুক হয়ে বলল, আচ্ছা আন্টি, তারপর স্যার এবং ম্যামের প্রেমটা কিভাবে হয়েছিল? রাজিয়া রহমান একটু অপ্রস্তুত হলেন। যতই হোক তাদের দুজনকে তিনি ছেলে মেয়ের মতো দেখেন। তাদের প্রেমের কথা তিনি বলতে একটু অস্বস্তি বোধ করছেন। রিয়াদ বলে ওঠে, আন্টি,
বলুন প্লিজ। আপনি বুঝতে পারছেন না, আমাদের জানাটা দরকার। নুরা বলল। রাজিয়া রহমান এবার মুচকি হেসে বললেন, তারা যে আগে কে কার প্রেমে পড়েছিল সেটা আমি জানি না, কারণ কারণ তারা যে একে অপরকে ভালোবেসে ফেলেছিল সেটা তারা নিজেরাই জানতো না। রাজিয়া রহমান আবারও রূপ দিলেন অতীতে।